রায়ান উইলিয়ামসের পর আমরা কি আরও একজন ওসিআই প্লেয়ারকে ভারতীয় ফুটবলে খেলতে দেখতে পেতে পারি? তিনি কে, সেই নিয়ে যেমন এই ভিডিওতে কথা বলবো, তার সাথে ডুরান্ড কাপে বিদেশি প্লেয়ার খেলানো নিয়ে কিন্তু বর্তমানে চরম অনিশ্চয়তা দেখা যাচ্ছে। কেন এমন সিচুয়েশন তৈরি হলো সেই নিয়ে এই ভিডিওতে আপডেট থাকবে। এছাড়াও রহিম আলীকে নিয়ে কি আমরা এমন সিচুয়েশন দেখতে পেতে পারি যেখানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই পক্ষই এক প্রকার তাকে নেওয়ার জন্য ট্রান্সফার মার্কেটে কম্পিট করলো? তো কি আপডেট রয়েছে সেই নিয়েও এই ভিডিওতে কথা হবে। তো চলো আর দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। আর তার আগে তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে অল করে রেখো, কারণ এখানে তোমরা ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পেয়ে যাবে। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দা পয়েন্ট। দেখো, ফার্স্ট অফ অল যদি বলি, যে ওসিআই প্লেয়ারটার কথা আমি বলতে চলেছি তিনি কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ফুটবলে খেলার জন্য আবেদন করেছেন। তো তার নামটা কি? তার নাম হচ্ছে রাজীব ভ্যান লা পারা। এই প্লেয়ারটার সম্বন্ধে যদি দু এক কথা বলি, দেখো প্লেয়ারটার বয়স হচ্ছে 35 এবং যথেষ্ট বয়স তোমরা বুঝতেই পারছো। এবং এর ন্যাশনালিটি নিয়ে যদি বলি, তিনি কিন্তু বর্তমানে নেদারল্যান্ডের একজন সিটিজেন। এবং তার প্রেফারেবল ফুট বা কোন পায়ের প্লেয়ার তিনি, সেই নিয়ে যদি তোমাদের বলি, তিনি একজন ডান পায়ের প্লেয়ার। এবং তার কেরিয়ারে তিনি কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ মানে ইপিএল এবং লিগ ওয়ান মানে ফ্রান্সের টপ টায়ার লিগ, সেখানে যেমন খেলেছেন তেমনই কিন্তু তাকে আমরা দেখেছি সার্বিয়ান সুপার লিগের মতন লিগেও খেলতে। তো কোন কোন টিমে তিনি খেলেছেন সেই নিয়ে যদি তোমাদের বলি, তিনি কায়েন বলে একটি টিমে খেলেছেন ফ্রান্সের, এছাড়াও হিরেনভিন বলে একটি টিমে খেলেছেন, উলভারহ্যাম্পটন বলে টিমে খেলেছেন, ব্রাইটনে খেলেছেন, হাডার্সফিল্ড টাউন বলে একটি টিমে খেলেছেন, মিডলস ব্রো বলে একটি টিমে খেলেছেন, রেড স্টার বেলগ্রেডের মতন নামি টিমে তিনি খেলেছেন, আপোলন লিমাসল বলে একটি টিমে খেলেছেন, আলমেরে সিটি বলে একটি টিমে খেলেছেন। মানে তার ইপিএল খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে, হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে তিনি ইন্ডিয়ায় আসছেন। যদি ইন্ডিয়ান কোনো ক্লাব তাকে নেয় বা ইন্ডিয়ান ফুটবলে যদি অন্যভাবেও তিনি সুযোগ পান, তিনি কিন্তু হিউজ একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন। এর সাথে তার যদি কিছু পজিটিভ সাইড নিয়ে কথা বলি, দেখো তার অসাধারণ গতি রয়েছে, খুব পেসি প্লেয়ার তিনি। এর সাথে 1-to-1-এ দুর্দান্ত, মানে ড্রিবলিংটা দুর্দান্তই করেন। এর সাথে বক্সে ভালো ক্রস রাখতে পারেন, যেখান থেকে কিন্তু বিদেশি ফরওয়ার্ডরা সেটাকে মিট করে এবং গোল করে। এছাড়াও তাকে আমরা দেখেছি তিনি কাউন্টার অ্যাটাকে ভীষণ বিপজ্জনক, কাউন্টার অ্যাটাকে গিয়ে অনেক গোল করেছেন তিনি। এছাড়াও তিনি দুই উইংয়ে কিন্তু খেলতে পারেন, মানে যথেষ্ট ইউটিলিটি প্লেয়ার। যে কোনো কোচ কিন্তু তাকে এই ইউটিলিটির জন্যই তার মতন প্লেয়ারকে বা প্রোফাইলকে টিমে রাখে। এবার যদি কিছু নেগেটিভ পয়েন্ট বলি, দেখো তার ফিনিশিং এ তিনি খুব যে ধারাবাহিক এমনটা নয়, এবং একটা ফাইনাল ম্যাচের যে আউটপুট সেটা গোল আর অ্যাসিস্ট দিয়েই বিবেচনা করা হয়। এই জায়গাটাতেও তিনি যে খুব কনসিস্টেন্ট বা তার খুব ভালো রেকর্ড রয়েছে এমনটা নয়। এছাড়াও তিনি ফাইনাল থার্ড ডিসিশন মেকিং সেখানেও কিছু সময় ফাম্বল করেন। সুতরাং এইগুলো তার সমস্যা রয়েছে। এর সাথে তার বয়সও অনেকটা হয়েছে। ইন্ডিয়ান ফুটবলে যদি তিনি আসেন তাহলে দীর্ঘদিন যে তিনি কন্ট্রিবিউট করতে পারবেন এমনটা নয়। এছাড়াও আমরা ইন্ডিয়ান ফুটবল যারা দীর্ঘদিন ফলো করি আমরা কিন্তু জানি যে ইন্ডিয়ান ফুটবলের বা জাতীয় টিমের যে মূল সমস্যাটা সেটা কিন্তু সেন্ট্রাল পজিশনে লুকিয়ে। আমাদের সেন্টার ফরওয়ার্ড ঠিকঠাক নেই, সেন্ট্রাল মিড বা নাম্বার 10 পজিশনে ভালো প্লেয়ার নেই। এছাড়াও আমরা দেখেছি সেন্টার ব্যাক পজিশনে যারা খেলে সেই জায়গাটায় যদি আরো ভালো মাপের প্লেয়ার খেলানো যায় সেটা হয়তো ইন্ডিয়া টিমের পক্ষে আরো ভালো হতে পারে। তো এই সেন্টার পজিশনের প্লেয়ার আমাদের দরকার। আমাদের কিন্তু ইন্ডিয়ান ফুটবলে উইঙ্গার, উইং ব্যাক কিংবা তোমরা লেফট ব্যাক রাইট ব্যাক বলো, এইসবের কিন্তু খুব একটা যে নেই প্লেয়ার এই পজিশনে এমনটা নয়। এক নিঃশ্বাসী অনেকগুলো উইঙ্গারের নাম বলে দেওয়া যায়। ছাংতের মতন উইঙ্গার রয়েছে, নৌফলের মতন উইঙ্গার রয়েছে, লিস্টনের মতন উইঙ্গার রয়েছে, বিপিন রয়েছে, বিষ্ণু রয়েছে, এডমুন্ড রয়েছে। এই উইঙ্গার পজিশনে অন্তত ভালো ভালো প্লেয়ার আমরা দেখেছি বা আমাদের কাছে রয়েছে। আমাদের দরকার মূলত সেন্ট্রাল পজিশনের প্লেয়ার। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান ফুটবলে যারাই এই ওসিআই প্লেয়ারদের আনবে বা সুযোগ দেবে, যাদের হাতে এই দায়িত্বটা অর্পিত হবে, তারা যেন এই জিনিসটা একটু ভাবনা চিন্তা করে যে এই প্লেয়ারটা কতদিন সার্ভিস দিতে পারবে ইন্ডিয়ান ফুটবলে। এর সাথে সে যে জায়গাটায় খেলে সেই জায়গাটায় কি সত্যি আমাদের প্লেয়ার দরকার, এই ব্যাপারটা যেন একটু চিন্তা ভাবনার মধ্যে রাখি। আর সেকেন্ডলি, যদি ডুরান্ড কাপে কেন বিদেশি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেই নিয়ে দু এক কথা বলি। দেখো ডুরান্ড কাপে
প্রত্যেকটা টিম যারা বিদেশি খেলাবে, এই বিদেশিদের আনার জন্য কিন্তু এনওসির প্রয়োজন হয়, যেটা তারা কিন্তু এআইএফএফ এর থেকে পায়। এবার যদি তোমাদের বলি এআইএফএফ তারা কোথা থেকে এনওসিটা সংগ্রহ করে, তারা পায় স্বরাষ্ট্র দপ্তর থেকে। এআইএফএফ স্বরাষ্ট্র দপ্তর থেকে এই এনওসিটা সংগ্রহ করে সেটাকে ক্লাবদের দেয় এবং ক্লাবরা সেই জিনিসটাকে কিন্তু প্লেয়ারদের ট্রান্সফার করে, প্লেয়াররা সেটাকে দেখিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করে। এবার যেহেতু এনওসি এআইএফএফ ক্লাবগুলোকে দেয়নি, এর ফলে সিচুয়েশনটা কি ক্রিয়েট হয়ে গেছে, তারা প্লেয়ার অবধি সেই এনওসি কে পৌঁছতে পারছে না। এর ফলে প্লেয়ারগুলোর যে আশা বা স্কোয়াডে যোগ দেওয়া সেটাও দেরি হবে। এবার জানো কলকাতার দুই প্রধান মোহনবাগান আর ইস্ট বেঙ্গল, তারা কিন্তু সামনেই ডুরান্ড কাপ খেলতে নামবে। এই 25শে জুলাই থেকে ডুরান্ড কাপ শুরু হচ্ছে। সুতরাং এই ডুরান্ড কাপে নামার আগে কিছুদিনের তো গা গরম করার দরকার, প্র্যাকটিস ম্যাচ খেলবে, একটু তো প্রয়োজন, কারণ মরশুমের শুরু যেহেতু, এটা প্রাক মরশুম প্রস্তুতি যাকে বলে। তো সেই জায়গায় তারা কিন্তু টাইম পাবে না, বা দুই দলেরই কিন্তু নতুন কোচ, ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে অ্যান্টোনিও লোপেজ হাবাস, মোহনবাগানের ক্ষেত্রে ডিলেম পেরিস। নতুন কোচ যে একসাথে ইন্ডিয়ান বা ফরেন প্লেয়ারদের একসাথে পাবে, তাদেরকে নিজের মতো করে দেখে নেবে এবং নানান ফরমেশনে রেডি করবে তাদের গেমটাকে, সেই সময়টা কিন্তু তারা পাবে না, কারণ বিদেশিদের তো আসতে দেরি হচ্ছে। আর বিদেশিরা যদি দেরি করে আসে, প্রস্তুতির বেশি সময় থাকবে না একসাথে, দলটা কিন্তু ঠিকঠাক না তৈরি করেই নেমে পড়তে হবে ডুরান্ডে। আর ডুরান্ডে কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গল এরা একই গ্রুপে পড়েছে। এদের সাথে আমি তোমাদের বলে দিই, সিআইএসএফ প্রোটেক্টার্স আর এর সাথে সাউথ ইউনাইটেড, এই চারটে টিম কিন্তু গ্রুপেতে রয়েছে। তাহলে বুঝতেই পারছো তোমরা যে কলকাতা ডার্বি রয়েছে বা মুখোমুখি হবে দুই প্রধান। সুতরাং এই ম্যাচটার আগে যে দুই প্রধানই ভালোভাবে প্র্যাকটিস করবে, নিজেদের রেডি করে নেবে, সেই ব্যাপারটার জন্য প্রপার সময় কিন্তু তারা পাবে না। এক প্রকার ঠিকঠাক প্র্যাকটিস না করেই তাদের মাঠে খেলতে নামতে হবে, এবং যেটা খুব রিস্কিও, কারণ ইনজুরি লাগারও কিন্তু সম্ভাবনা থেকে যায় যদি ঠিকঠাক প্র্যাকটিস না করে নামা হয়। এবার যদি আসি যে রহিম আলী, তাকে নিয়ে কি কলকাতার দুই প্রধান মোহনবাগান আর ইস্ট বেঙ্গল, এদের মধ্যে কি আমরা কলকাতা ডার্বি দেখতে পেতে পারি? ফার্স্ট অফ অল এই রহিম আলীকে নিয়ে দু এক কথা বলি। প্লেয়ারটা 26 বছর কিন্তু বর্তমানে বয়স, এবং তিনি সেন্ট্রাল ফরওয়ার্ডে ছাড়াও লেফট উইং পজিশনেও খেলতে পারেন। এই প্লেয়ারটা বর্তমানে ওড়িশা এফসিতে খেলছেন এবং 2027 সাল অবধি তার কন্ট্রাক্ট রয়েছে। তবে এই প্লেয়ারটাকে যদি আনতে হয়, কন্ট্রাক্ট ব্রেক করার জন্য কিন্তু একটা ট্রান্সফার ফি দিতে হবে, তবে সেটার অ্যামাউন্ট খুব একটা বেশি না হওয়ারই সম্ভাবনা বেশি। কেন বলছি, কারণ ওড়িশার ফিনান্সিয়াল যে অবস্থা বর্তমানে, সেটা কিন্তু মোটেই সেটেল নয়। এবং এই প্লেয়ারটা তার কেরিয়ারে মোহনবাগান একাডেমি থেকে কিন্তু তার উত্থান, তারপরে আমরা দেখেছি যে এআইএফএফ এলিট একাডেমি হয়ে সে 2017 ফিফা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপে খেলেছে, তারপর ইন্ডিয়ান অ্যারোজ হয়ে 2019 থেকে 2024 এই সময়টার মধ্যে চেন্নাইয়ান এফসিতে খেলেছে, তারপরে 2024 থেকে ওড়িশাতেই খেলছে। এই প্লেয়ারটার যদি কিছু পজিটিভ সাইড নিয়ে কথা বলি, প্লেয়ারটা খুব পরিশ্রমী প্লেয়ার, হাই প্রেসিং করতে ভালোবাসে, ফিজিক্যালি খুব স্ট্রং, অফ দা বল মুভমেন্ট খুব ভালো, এছাড়াও এরিয়াল বলে খুব স্ট্রং, মানে এছাড়াও খুব সেলফলেস প্লেয়ার। এই প্লেয়ারটা মানে নিঃস্বার্থভাবে খেলে। আর কিছু নেগেটিভ পয়েন্ট যদি বলি, প্লেয়ারটার কিন্তু ম্যাচ আউটপুটের সমস্যা রয়েছে, গোল অ্যাসিস্ট এগুলো কিন্তু খুব বেশি আমরা দেখি না। আর ফার্স্ট টাচ ইস্যু খুব রয়েছে, সে ফার্স্ট টাচটা এতটাই মানে হার্ড নেয়, বলটা অনেক সময় কিন্তু তার কন্ট্রোলের বাইরে চলে যায়। এবার যদি তোমাদের বলি যে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল এই দুই দলের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এরা কি ইন্টারেস্ট প্রপারলি? দেখো মোহনবাগানের ক্ষেত্রে আমি যতদূর জানি, আমার কথা বলতে পারি, মোহনবাগান কিন্তু সেইভাবে রহিম আলীর প্রতি ইন্টারেস্টেড নয়। মোহনবাগানের কাছে কিন্তু সামনের যে টার্গেট বা নেক্সট যে টার্গেটটা মোহনবাগান অ্যাচিভ করতে চাইছে, তার নাম হচ্ছে লাল রিংসওয়ালা ছাংতে। মোহনবাগান আর কোনো টার্গেটের কথা কিন্তু ভাবছে না আপাতত, কারণ মোহনবাগান যদি দেখো এই রাইট উইং এর প্লেয়ার চাইছে, সেখানে ছাংতে খেলে, আর এই প্লেয়ারটা মানে কোনোভাবেই রাইট উইং এ খেলতে পারে না, সে কিন্তু খেলে লেফট উইং নালে সেন্টার ফরওয়ার্ড। সেন্টার ফরওয়ার্ডও মোহনবাগানের সুয়েল আহমেদ ভাট রয়েছে, সুতরাং মোহনবাগান একদমই ইন্টারেস্টেড নয়। আর ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি বলি, ইস্ট বেঙ্গলের তবু কিন্তু খানিকটা কথাবার্তা বা এনকোয়ারি ইস্ট বেঙ্গল করেছে, মানে তার কন্ট্রাক্টের বিষয়ে, তার এজেন্ট ফিটি, এইসব যাবতীয় বিষয় কিন্তু কথাবার্তা ইস্ট বেঙ্গল খানিকটা হলেও বলেছে। কেন বলেছে আমি তোমাদের সেটাকে পরিষ্কার করে দিই, কারণ ইস্ট বেঙ্গলের যে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস, তিনি কিন্তু মানে উইঙ্গারদের অনেক সময় আমরা দেখেছি উইং ব্যাক হিসেবে ইউজ করেছেন। যেমন মনবীর সিং, তিনি একজন রাইট উইঙ্গার ছিলেন, তাকে তিনি কিন্তু
উইং ব্যাক হিসেবে মোহনবাগানে ইউজ করেছেন, রাইট উইং ব্যাক হিসেবে। সো এই কারণেই হয়তো রহিম আলীর মতন প্লেয়ার, যে কিন্তু ফিজিক্যালি বেশ স্ট্রং, তাকে তিনি হয়তো চাইছেন ইস্ট বেঙ্গলে রাইট উইং ব্যাক পজিশনটায় খেলানোর জন্য। এই কারণেই হয়তো ইস্ট বেঙ্গল একটা এনকোয়ারি চালিয়েছে। তবে মোহনবাগানের থেকে কোনো রকমের এনকোয়ারি হয়নি, আমি অন্তত তাহলে জানি না, আমি তোমায় পরিষ্কার করে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। আর তোমাদের কি মনে হয়, রহিম আলী যদি ইস্ট বেঙ্গল বা মোহনবাগান তোমাদের যে কোনো ক্লাবেই আসে, তোমরা তাকে কি স্টার্টার হিসেবে দেখতে চাও নাকি বেঞ্চ প্লেয়ার হিসেবে তোমরা তাকে দেখতে চাও? কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে অল করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।